নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, নাম লালুবাবু। দরজা খুলে সোমা গোমরা মুখে বলল, তোমার দাদা এসেছে। শুনেই চটকে গেল মেজাজটা। অফিসে এখন ইয়ার এন্ডিংয়ের চাপ, সারাদিন মাথা তোলার অবকাশ পাইনি। ছুটির পর মিনি বাসের লাইনে দাঁড়াতে হয়েছে পাক্কা 40 মিনিট। ফেরার পথে জ্যামে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। ক্লান্ত দশায় বাড়িতে পা রেখেই কিনা এই সুসমাচার। ছোট্ট প্যাসেজটায় জুতো ছাড়তে ছাড়তে নজরে পড়ল। ড্রয়িং রুম আলো করে বসে আছেন আমার অগ্রজটি, রাজা বাদশার ভঙ্গিতে। সোফার কাঁধে দুহাত ছড়ানো মৌজ করে টিভি দেখছে। বিরস গলায় জিজ্ঞেস করলাম, তুই কতক্ষণ? রঙিন পর্দা থেকে চোখ সরল। 50 ছোঁয়ার লম্বাটে মুখে একগাল হাসি। হ্যাঁ, আরে তুই এসে গেছিস। 5:30 থেকে তোর জন্য ওয়েট করছি। সন্দিগ্ধ চোখে তাকালাম। কেন? এমনি, ভাইয়ের কাছে আসতে ইচ্ছে করে না। এদিকে একটা কাজও ছিল, ভাবলাম ঘুরেই যাই। জেঠু সোনাটাকেও কতদিন দেখিনি। তা দেখা হলো রাজার সঙ্গে? হলো তো, কত গপ টপ করলাম। তারপর তো রাজাবাবু কোচিং ক্লাসে বেরিয়ে গেল। চাটা খেয়েছিস? সোমা থাকতে ফাঁকি পড়ার জো আছে? হা কি চমৎকার হালুয়া বানিয়েছিল তোর বউ, ঠিক মার মতো। একটু ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে 1 চামচ করে তুলছি, আর গন্ধেই মার কথা মনে পড়ে যাচ্ছে। আদি খেতা শুনলেই মনে হবে ছেলে যেন মা অন্তঃপ্রাণ। কিন্তু আদত ঘটনা তো এই, জীবনের শেষ কটা বছর মাকে প্রায় দগ্ধে মেরেছে ওই বড় পুত্তুর। লালু করে মা হেদিয়ে মরছে, এদিকে মাসের পর মাস লালু বাবাজির দর্শন নেই। যদি বা তিনি এলেন তো স্রেফ ধান্দায়। টাইমটা খারাপ যাচ্ছে, মাল্লু ছাড়ো দিতে গাইগুই করলেই মার ওপর হল্লা, চেঁচামেচি। বাবার ফ্যামিলি পেনশনের টাকায় আমার কোনো শেয়ার নেই। নিজে তো নীলু সংসারে বসে পোলাও বিরিয়ানি সাঁটাচ্ছ, ওদিকে আরেক ছেলের বউ যে অনাহারে শুকিয়ে মরছে, সে খবর রাখো। আমি কি এখন এতই পর? ঝুড়ি মিথ্যে অভিযোগ হেনে আর আবেগের কোঁতকা মেরে মাকে নিংড়ে নেওয়াই যার কাজ ছিল, তার জিভে এখন মাতৃনামের সুধা। শ্লেষ ফুটেই গেল গলায়। বললাম, মার কি অপার সৌভাগ্য। ফুল দাদাকে ফুটলই না। নির্বিকারভাবে দাদা বলল, না রে, সত্যি খুব মন কেমন করে। মাকে আমি বড় কষ্ট দিয়েছি রে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনি। ফের মুখ দিয়ে বেরিয়ে গেল, জ্ঞান পাপি। সে তুই যায় বলিস, উপযুক্ত সন্তান তুই। মা বাবাকে মাথায় করে রেখেছিলি, আমি তো কোনো কর্তব্যই পালন করতে পারিনি। একটু বেশি সুমিষ্ট বচন শুরু হয়েছে। নিশ্চয়ই অকারণে নয়, পিছনে উদ্দেশ্য আছে নির্ঘাত। সতর্ক গলায় বললাম, যাক, এতকাল পর বোধোদয় হলো তাহলে। ব্যঙ্গটা যেন গায়েই মাখল না। মুখে একটা স্নেহমাখা হাসি ফুটিয়ে বলল, অফিস থেকে তেতে পুড়ে এসেছিস, যা ঘেমো জামা কাপড়টা বদলে আয়, তারপর 2 ভাইয়ে খানিক সুখ দুঃখের গপ্প করব। আরও একটু গুটিয়ে গেলাম। শোয়ার ঘরে চলে এলাম বটে, কিন্তু বুকে একটা মশা পিনপিন করেই চলেছে। মা মারা যাবার পর এখন আমার কাঁধে ভর করেছে দাদা। 2-4 মাস পরই হানা দেবে, আর যা পারবে হাতিয়ে নিয়ে যাবে। সব সময় যে উপরহস্ত হই তা নয়, তবে কখনো কখনো দিতেও তো হয়। হাজার হোক মায়ের পেটের ভাই তো। নিজে বউ ছেলে নিয়ে মোটামুটি সচ্ছলভাবেই জীবন কাটাচ্ছি, অথচ দাদার প্রায় নিরন্ন হাল। ভাবতেও তো খারাপ লাগে। একেবারে দিনহীন ভিখিরির মতো হাত পাতে না দাদা, বরং বোলচালের বেশ আড়ম্বরই আছে। তবু ভেতরের অবস্থাটা তো আঁচ করা যায়। প্রতিবারই ঘটা করে বলবে, এই শেষ রে, এবার নতুনভাবে জীবন শুরু করছি।
শুনে বোধহয় আমার আশাও জাগে, নইলে টাকা দিই বা কেন? অথচ আশাটা যে 100 ভাগই নিরর্থক এটাও তো আমি জানি। জন্ম থেকেই দেখছি তো আমার জ্যেষ্ঠ ভ্রাতাটিকে। কোনো দিন সেভাবে চাকরি বাকরি কিছু করলো না, শুধুই ফন্দি ফিকির খুঁজছে কিভাবে ফাঁক তালে কিছু কামিয়ে নেওয়া যায়। দায়ে ঠেকলে উঞ্চবৃত্তিতেও আপত্তি নেই, তবু খাটবে না সে কিছুতেই। শ্যামবাজারের যে বাড়িটায় আমরা প্রায় 25 বছর ভাড়া ছিলাম, সেখানে বেশ বড়সড় একটা বাইরের বারান্দা ছিল, একখানা ঢাকা উঠোনও। দারুণ জমজমাট জায়গা, পাশেই বাজার। মৌকা বুঝে আমাদের ওই বারান্দা আর উঠোনটিকে মোটামুটি গুদাম বানিয়ে ফেলেছিল দাদা। আশপাশের এককারি দোকান মাল রেখে যাচ্ছে যেমন খুশি, বিনিময়ে ঝরাঝর পকেটে নোট আসছে লালু মহারাজের। তারপর তো শুরু হলো বাড়ির বাইরের দেওয়াল বেচা। জানলা খোলার উপায় নেই, পাটাতন লাগিয়ে পসরা টাঙিয়ে বসে গেছে সার সার হকার। পান, বিড়ি, সিগারেট, টিপ, চুড়ি, মালা। বাবা খেপে মেপে কিছু বলতে গেলে উল্টে চোটপাট। তোমার কি আপত্তি করলে বাড়িওয়ালা করবে, তার সঙ্গে আমি বুঝে নেব। আশ্চর্য ব্যাপার, নিলেও বুঝে। বাড়িওয়ালা যখন গোটা একতলাটা বেহাত হয়ে যাচ্ছে দেখে আমাদের তাড়ানোর জন্য আদা জল খেয়ে লাগলো, তখন বাড়ি ছাড়ার মাসুল হিসেবে তার কাছ থেকে পুরো 2 লাখ বাগিয়ে নিল দাদা। তা সে রোজগারও লালুবাবু রাখতে পারলেন কই? বাবা মাকে নিয়ে তখনই সরে এসেছিলাম এই পাইক পাড়ায়, আর তিনি টাকাটি হাতিয়ে নিজের বউটিকে শুধু বগল দাবা করে ভেগে গেলেন বাগুইয়াটি। বোধহয় ভেবেছিল ওই টাকাতেই গোটা জীবনটা ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে কেটে যাবে। আজকের দুনিয়ায় মাত্র 2 লাখ যে কত সামান্য, তা এখন টের পাচ্ছে হাড়ে হাড়ে। চৈত্র মাস চলছে, চিটপিটে গরম, হাওয়া নেই। ছোট্ট একটা স্নান সেরে পাজামা পাঞ্জাবি চড়িয়ে এসে বসেছি সোফায়। সোমা চা দিয়ে গেল, সঙ্গে প্লেটে নোনতা বিস্কুট। দাদা টিভি অফ করে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল, আর চোখে চা বিস্কুট দেখে নিয়ে বলে উঠল, নীলুকে জল খাবার দিলে না সোমা? এখনও সোমার মুখ বেশ বেজার, কাট কাট গলায় বলল, আপনার ভাই এ সময় কিছু খায় না। সে কি, কেন? অফিস থেকে এসে পেটে কিছু না দিলে শরীর খারাপ হয়ে যাবে যে। দাও দাও, ওকে একটু হালুয়া এনে দাও। হালুয়া ও রাতে খাবে রুটির সঙ্গে। যদি ইচ্ছে থাকে তো বলুন, আপনাকে আরেকটু এনে দিচ্ছি। দেবে? নীলুর জন্য থাকবে তো? সোমা উত্তর দিল না, খড় চোখে আমাকে একবার দেখে নিয়ে চলে গেছে রান্নাঘরে। বাটি করে খানিকটা হালুয়া এনে ঠক করে রেখে গেল টেবিলে। লালুবাবুর কোনো হেলদোল নেই, চামচে তুলে খাচ্ছে চাকুম চুকুম। আহারের ভঙ্গিতেই বোঝা যায় এসব খাদ্য বড় একটা জোটে না লালুবাবুর। বাটি শেষ করে একখানা বিস্কুট মুখে পড়ল, চিবোতে চিবোতে বলল, মিষ্টি নোনতার এই কম্বিনেশনটা দারুণ। চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, দাদাও পেয়ালা তুলেছে হাতে। সোফায় হেলান দিল ফের। 2-4 সেকেন্ড চুপ, চোখ পিটপিট করছে আপন মনে। হঠাৎ বলল, হ্যাঁ রে, তুই নাকি ফ্ল্যাট কিনছিস? চা চলকে গেল। ভুরু কুঁচকে বললাম, কে বলল? সোমাই গল্প করছিল, 7 লাখের মতো নাকি পড়ছে। না মানে একটা ছোটোখাটো মাথা গোজার ঠাঁই, 2 ছোট ছোট ঘর, ফালি বারান্দা, বাথরুম আর একটুখানি বসার জায়গা। গলায় অজান্তেই কেমন আত্মরক্ষার সুর এসে গেল। বুঝিসই তো, ভাড়া বাড়ি মানেই অনিশ্চয়তা, বাড়িওয়ালার কখন কি মর্জি হবে। সে আর বলতে, দেখ না, গত 11 বছরে আমাকেই না হোক খান 8 বাড়ি বদলাতে হলো। মনে মনে বললাম, সে তো তোমার নিজস্ব কৌশলের গুণে চাঁদু। সামান্য অ্যাডভান্স দিয়ে ঢুকছো, তারপর মাসের পর মাস ভাড়া না দিয়ে তুচ্ছ কারণে বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে তার উপরেই চোটপাট করে লটবহর নিয়ে কেটে পড়ছো অন্যত্র। তোমার ছ্যাঁচড়ামোর সঙ্গে আমার তুলনা চলে কি? মুখে একটা দেতো হাসি টেনে বললাম, হ্যাঁ ওই সবই ভেবে, লোন টোন নিয়ে সোমার গয়নাগুলোও বেচতে হচ্ছে। তা হোক, নিজের ঘর বাড়ির জন্য এটুকু করাই যায়।
দাদা ফোঁস করে শ্বাস ফেলল হঠাৎ। বাবার ওপর এক এক সময়ে আমার খুব রাগ হয় জানিস। কেন? বাবা একটা বাড়ি রেখে যেতে পারতো না? তাহলে তোকেও আজ ধার কর্জে যেতে হয় না, আমিও ভেসে বেড়াই না যাযাবরের মতো। বাবা করবেটা কি করে? কি এমন বড় চাকরি করতো বাবা? পিসিদের বিয়ে দিয়েছে, ঠাকুমার ক্যান্সারে জলের মতো টাকা বেরিয়ে গেল, তার সঙ্গে দুটো ছেলেকে বড় করার খরচ। হে তুই যাই বল, ইচ্ছে থাকলে উপায় হয়। নিদেন পক্ষে রিটায়ারমেন্টের সময় পাওয়া টাকাগুলো দিয়েও যদি কিছু একটা খাড়া করতো। ফালতু বকিস না তো। দুম করে আমার রাগ হয়ে গেল। বাবার যে কটা টাকা জমানো ছিল তুই তো তার পাই পয়সা বুঝে নিয়ে গেছিস। কি করেছিস তাই দিয়ে? বাড়ি ছাড়ার সময়েও যে 2 লাখ টাকা হাতালি, সেগুলোই বা গেল কোথায়? ওসব দিয়ে নিজের একটা কিছু করে নিসনি কেন? প্ল্যান তো ছিল, কিছু টাকা চিট ফান্ডে রাখলাম, ভাবলাম মাস মাস থোক একটা অ্যামাউন্ট আসবে ঘরে, বাকিটা দিয়ে জমি কিনবো। তা সেই চিট ফান্ড দিয়ে আমায় চিট করলে আমি কি করব? ফের বাজে কথা, রেসের মাঠে তুই টাকা ওড়াসনি? সে আর কত, দাদা মিনমিন করছে, ওই বড় জোর 500,000। মিথ্যে বলতেও পারে বটে। ঘোড়ার জুয়ার টেবিলেই যে বেশিরভাগ টাকা ফৌত হয়েছে সে যেন আমার অজানা। কোত্থেকে যে দাদাকে ওইসব রোগে ধরল। অবশ্য কুপথে যাওয়ার জন্য আলাদা সঙ্গী খুঁজে নেওয়াই বা কি এমন কঠিন। যাকগে যাক, ওসব নিয়ে কচকচি আর ভাল লাগে না। জিজ্ঞেস করলাম, বৌদির খবর কি, আছে কেমন? আছে, অম্লশূল, পিত্তশূল, গাঁটে ব্যথা, হাঁপানি সব নিয়েই আছে। ডাক্তার ফাক্তার দেখাস? সে তো চাইলেই দেখানো যায়। আমার ক্লাসমেট দ্বিজোত্তম, সে তো এখন পিজিতে, হেভি নাম। স্ট্রেট ওর বাড়ি চলে গেলেই যত্ন করে দেখে দেয়। কিন্তু তোর বৌদির ওই এক গো, শরীরে অ্যালোপ্যাথির বিষ ঢোকাবে না, কী সব পাতার রস টস খাচ্ছে। বুঝলাম, বিনা চিকিৎসায় ফেলে রেখেছিস। পলকের জন্য থতমত খেলো দাদা। পরক্ষণে মুখে অমলিন হাসি। এবার একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক। মানে? একটা বিজনেস স্টার্ট করছি। এর টুপি ওর মাথায় চাপানোর? মায়েরি না, আপন গড, এবার সলিড ব্যবসা। কিসের? নুন। গুজরাটের এক কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছি। প্রপার কলকাতায় এদের মার্কেট নেই, কিন্তু মফস্বলে চলবে ভালো। আমার কাজ শুধু অর্ডার ধরা। কোম্পানি নিজেই স্পটে মাল ডেলিভারি করে দেবে। মিনিমাম ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম প্রফিট। পার কেজি 40 পয়সা। 20-25 টন মাসে বেচা কেনা তো ব্যাপারই না কোনো। ফেলে ছড়িয়ে 10,000 টাকা থাকবে। উৎসাহ দেখালাম না, আবার নিরাশও করলাম না। আলগোছে বললাম, ভালোই তো, কর। কিন্তু একটা সমস্যা হচ্ছে রে। দাদা নাক চুলকাচ্ছে। কিছু সিকিউরিটি ডিপোজিট রাখা দরকার। পলকে স্নায়ু টান টান, ঠোঁটে কুলু পেঁটেছি। দাদা আবার বলল, কম নয় 25,000। হুট বলতে অতগুলো টাকা পাই কোত্থেকে? রাগ আনলাম না। দাদা ফের বলল, তোর বৌদির চুর দুটো বেচে 1010 টাকার বন্দোবস্ত হয়েছে। ভাবছিলাম বাকিটা তোর কাছ থেকে নিয়ে কাজ চালিয়ে দেব। 1-1.5 মাসের তো ব্যাপার, তারপর থেকে তো টাকা আসবেই। তোকেও তখন অল্প অল্প করে শোধ করে যাব। একদমই ফাঁপা বুলি, প্রত্যেকবারই তো ধার হিসেবে চেয়ে নেয়। 1 পয়সা সুধেছে কখনো? কাঁধ ঝাঁকিয়ে বললাম, আমি কোত্থেকে পাবো? শুনলি না, নিজেই এখন দেনায় ডুবছি। মাত্র তো 15,000, দেখ না চেষ্টা করে। বললাম তো সম্ভব নয়, এখন 1 পয়সাও দিতে পারবো না। ফিরিয়ে দিচ্ছিস নীলু? হঠাৎই দাদার মুখটা করুন। জীবনের অনেকগুলো বছর নষ্ট করে ফেলেছি রে। শেষ সুযোগ এসেছে, নতুন করে শুরু করতে চাই। ভাই হয়ে পাশে একটু দাঁড়াবি না? তোর বৌদি বলছিল, দরকারের সময় বিশ্ব সংসারে কেউ তোমায় না দেখুক, তোমার ভাই আছে।
দাদা একটা দীর্ঘশ্বাস ফেলল। কি কপাল, সেই ভাই কিনা নিজে ফ্ল্যাট কিনবে বলে আমায় হাঁকিয়ে দিচ্ছে, অথচ সে চাইলেই হতভাগ্য দাদাটা এই বয়সে একটু মাথা তুলে দাঁড়াতে পারে। ওফ, প্রতিবারের মতোই সেই মানসিক চাপ। একটা সুযোগ দে নীলু, ও নতুনভাবে শুরু করি। 2 আঙুলে কপাল টিপে ধরলাম। ঠিক আছে, সামনের সপ্তাহে আয়। গ্রীষ্ম গিয়ে বর্ষা এলো, বর্ষা ফুরিয়ে শরৎ। দ্রুত গতিতে উঠছে আমাদের ফ্ল্যাট। 3 তলা পর্যন্ত ঢালাই শেষ, আর একটা তলা হলে শুরু হবে অন্দরের কাজকর্ম। আশায় আশায় দিন গুনছি কবে নিজের বাড়িতে যেতে পারবো পাকাপাকি। ভাদ্রের মাঝামাঝি একবার যেতে হলো প্রমোটারের অফিসে, লেক টাউনে। দফায় দফায় টাকা দিতে হচ্ছে। 3য় কিস্তির চেক দিলাম ভদ্রলোককে। কিছু কথাও হলো, বাথরুম নিয়ে, রান্নাঘর নিয়ে, কী ধরনের টাইলস আমাদের পছন্দ, কোন কোম্পানি সিঙ্ক, বেসিন, কমোড বসাবো, এই সব। সেখান থেকে বেরিয়ে হঠাৎ দাদার কথা মনে পড়ল। সেই যে 15,000 নিয়ে প্রস্থান করলেন লালুবাবু, আর তো তার দর্শন নেই। অবশ্য এটা নতুন কিছু নয়, হাতে টাকা দিলেই কর্পূরের মতো উবে যায়। ফোনে যে খবর নেব সেই উপায়ও নেই, কোনো কন্ট্যাক্ট নম্বরও দিয়ে যায়নি। খুদে চিরকুটে লিখে দিয়ে যাওয়া ঠিকানাটুকুই সম্বল, যদি না এর মধ্যে তিনি বাড়ি বদল করে থাকেন। এবার তো সে কেষ্টপুরের দিকটায় উঠে এসেছে, এখান থেকে খুব একটা দূরও নয়। টুপ করে ঘুরে আসবো। টাকা তো এবার নির্ঘাত জলে গেছে, একবার সরেজমিন করতে দোষ কি। খানিকটা দোনোমনো করেই চলে গেলাম। লালুবাবুর ডেরা খুঁজে বের করা সোজা কাজ নয়, আগেও দেখেছি। বড় রাস্তা থেকে মাইল খানিক গিয়ে এ গলি সে গলি ঘুরে বেশ কিছু আদার বাদার পেরিয়ে তবে না সেখানে পৌঁছানো যায়। এবারও বাড়ি সেই 12 ঘর 1 উঠোন, আধা বস্তি টাইপ। ঘর অবধি যেতে হলো না, 8 ফাটা উঠোনেই দেখা মিলল বৌদির। স্নান সেরে উঁচু দড়িতে শাড়ি মেলছে। আমাকে দেখেই চিমসে মুখখানায় অকৃত্রিম উল্লাস। ও মা, এসো এসো। পিছন পিছন গেছি ঘরে। ঘর নয়, কুঠুরি। 8 বাই 10 হবে কিনা সন্দেহ। তার মধ্যেই খাট, আলমারি, টেবিল ফেবিল ঢুকিয়ে পুরো জবরজং করে রেখেছে। একদিকে আবার ট্রাঙ্কের পাহাড়, ঠাকুরের আসনও আছে ঝুলন্ত তাকে, একটা 14 ইঞ্চির টিভিও। জানলা দরজায় ঝুলছে শাড়ি কাটা পর্দা। বিছানার চাদর টান টান করে বৌদি বলল, বসো, পা তুলে বসো। কিঞ্চিত জড়সড়ভাবেই উঠেছি খাটে। বৌদি চলে গেছে ভিতরের ফালি জায়গাটুকুতে। সেখান থেকেই বলল, চা করব, খাবে? দরকার নেই। দাদা কোথায়? সকালবেলাতেই বেরিয়ে গেছে। কোথায় গেল? যেখানে যায় রোজ, অফিসে। রবিবারে অফিস? ওর আবার শনি রোববার কি আছে, নিজের অফিস তো। শিহরিত হলাম। দাদা কি সত্যি বদলালো নিজেকে? মতি হলো কাজে কর্মে? জিজ্ঞেস করলাম, ডিস্ট্রিবিউটারশিপের অফিস খুলে ফেলেছে বুঝি? বৌদি বেরিয়ে সামনে এসে দাঁড়ালো। অবাক মুখে বলল, ডিস্ট্রিবিউটারশিপ? হ্যাঁ, সেই নুনের কারবার। না তো, ও তো এখন পার্টনারশিপে কি একটা ব্যবসা করছে, খুব সেজে গুজে বেরোয়, তাই কিনেছে। বৌদির চোখ বেশ উজ্জ্বল হয়ে উঠল। ইনকামও খারাপ হচ্ছে না। পুজোতে আমায় দার্জিলিংয়ে বেড়াতে নিয়ে যাবে বলেছে। কতকাল যে পাহাড় দেখিনি, সেই কবে ছোটবেলায় বাবা মার সঙ্গে। বৌদির চোখে স্বপ্ন স্বপ্ন ঘোর, খয়াটে চেহারায় একটু গতিও লেগেছে। বৌদিকে শেষ দেখেছিলাম রাজারহাটের বাড়িতে, তখন যেন কথাই বলতে পারছিল না, ধুঁকছিল। আজ বেশ সতেজ, ঠিকঠাক খাওয়া দাওয়া জুটছে মনে হয়। বাবু হয়ে বসে জিজ্ঞেস করলাম, তা দাদা ব্যবসাটা করছে কিসের? বলতে পারবো না গো, তবে ধর্মতলা স্ট্রিটে ঘর নিয়েছে। পার্টনারটিকে? রাজু সিং, বিহারি ছেলে, তোমার দাদার চেয়ে বয়সে অনেক ছোট। একে আবার জোটালো কোত্থেকে? জুটে গেছে, তবে ছেলেটা ভালো। তোমার দাদাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। আমাকেও, জানো তো, আমাকে মাইজি মাইজি বলে ডাকে।
বৌদির মুখে নির্মল হাসি। মিনতির সুরে বলল, এই গরিবের ঘরে একটু চা খাও না গো, ঘরে ক্রিম বিস্কুট আছে। তুমি শুধু মুখে চলে গেলে তোমার দাদা বকাবকি করবে। বসাও তাহলে। ফের ফালি জায়গাটুকুতে গিয়ে স্টোভ জ্বালিয়েছে বৌদি। কেরোসিনের পোড়া গন্ধ ছড়িয়ে গেল ঘরময়। তবু আমার খারাপ লাগছিল না। মনে হচ্ছিল অনেক বন্ধুর পথ পেরিয়ে এতদিনে বোধহয় নিশ্চিন্তে ঘরকন্যা করার সুখ পেয়েছে বৌদি। ঘরজোড়া ওই সংসারী গন্ধে যেন ভাসছে সুখটুকু। পুরনো কথা মনে পড়ছিল, দাদার বিয়ে, আমাদের বাড়িতে বৌদির প্রথম পা রাখা, আরও অনেক টুকরো টুকরো ঘটনা। দাদার বিয়ে তো এক পুরোদস্তুর নাটক। বলা নেই কওয়া নেই, দুম করে একদিন এক রোগা সোগা মেয়ের হাত ধরে দাদা বাড়িতে হাজির। আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে মা, নীলিমাকে তুমি বরণ করে ঘরে তোলো। মা তো প্রায় মূর্ছা যাওয়ার জোগাড়, বাবাও স্তম্ভিত। ছেলের চাকরি বাকরি নেই, বলেও তাকে কম্পিটিটিভ পরীক্ষায় বসানো যাচ্ছে না। কোনো রকমে পাশে গ্র্যাজুয়েট হয়ে দিন রাত রকবাজি করে বেড়ায়, সে কিনা একটা মেয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলল। তা মা তো কোনো কালেই দাদার দোষ দেখে না। একটু সামলে নিয়ে শুরু হয়ে গেল তার বৌমা নিয়ে আহ্লাদীপনা। আহা, কি ঢলঢলে মুখখানা গো, তোমাদের কদিনের আলাপ গো, কি দুষ্টু ছেলে, আমায় একবারও বলেনি গো। ওদিকে বাবা তখন দাঁত কিরমির করছে। দুটোরই ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। শেষমেশ মার আহ্লাদেরই জয় হলো। মার উপরোধে ঢেকি গিলতে হলো বাবাকে। শুধু তাই নয়, যেতে হলো মেয়ের বাড়িতেও, যাতে দু বাড়ি মিলিয়ে একটা যা হোক তা হোক অনুষ্ঠান করা যায়। বৌদির বাবা নাকি রে রে করে তেড়ে এসেছিল, সাপ বলে দিচ্ছি মশাই, আমার মেয়ে মরে গেছে, আপনার ওই লুচ্চা ছেলেটাকে যদি কখনো বাড়ির ত্রিসীমানায় দেখি ঠ্যাং ভেঙে রেখে দেব। পরে অবশ্য বৌদির মা লুকিয়ে চুরিয়ে কিছু শাড়ি গয়না পাঠিয়েছিল মেয়েকে, কিন্তু বৌদি আর কোনো দিন বাপের বাড়িতে ঢুকতে পারেনি। এত কাণ্ডের পরেও বাবা কিন্তু আস্তে আস্তে মাথাটাকে ঠান্ডা করেছিল। বোধহয় ভেবেছিল বউয়ের জোয়াল কাঁধে চাপলে বখাটে ছেলেটা হয়তো একটু সজুত হবে। কোথায় কি, ছেলে তো শুধু প্রেমের জোয়ারে পানসি ভাসিয়ে হাওয়াই খাচ্ছে। চাকরি বাকরির কোনো চারই নেই। বড় মামা উপযাচক হয়ে একটা কারখানায় সুপারভাইজারের কাজে ঢুকিয়ে দিল। মাস খানেকও টিকল না। 8:30 থেকে ডিউটি, 10:30টার সময় লালুবাবু হেলে দুলে বাড়ি থেকে বেরোচ্ছেন। জানালায় দাঁড়িয়ে প্রেমে গদগদ বৌদি প্রাণেশ্বরকে যতক্ষণ দেখা যায় হাত নেড়ে নেড়ে টাটা করেই চলেছে। সে এক দৃশ্য। পিসেমশাই চেষ্টা চরিত্র করে সেলস লাইনে কাজ জোগাড় করে দিল। সেখানে তো রীতিমতো এক কীর্তি স্থাপন করলেন লালুবাবু। কোম্পানির স্যাম্পল মাল হাফ দামে বেচে সেই টাকায় সিনেমায় যাচ্ছে বউকে নিয়ে। যেমন দেবা তেমনি দেবী। কোম্পানির লোক আসছে দাদার খোঁজে, বৌদি ছুট্টে দরজায় গিয়ে বেমালুম বলে দিচ্ছে উনি তো এখন বাড়ি নেই। হ্যাঁ, মা যেমন লাই দিয়ে 12টা বাজিয়েছিল দাদা, বৌদিও প্রায় তাই। দুজনের কেউই তার জন্য কম শাস্তি পায়নি। বৌদি তো বোধহয় অনেক বেশি শাস্তি পাচ্ছে। বিয়ের বছর 1.5-2 পরেই যখন মধুচন্দ্রিমার ঘোর কাটল বৌদির, তখনই সে টের পেল কোন চোরাবালিতে সে দাঁড়িয়ে আছে। আকাশকে নীল দেখায় বটে, আসলে সে এক মহাশূন্য। কাজ জুটিয়ে নিজের পায়ে দাঁড়াবে সে বিদ্যেও পেটে নেই, বাপের বাড়ির দরজাও বন্ধ। নিরুপায় বৌদি তাই এক মারাত্মক প্রতিশোধ নিতে শুরু করলো নিজের ওপরে। একের পর এক বাচ্চা আসে পেটে, হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করিয়ে আসে। শরীরটাও ভেঙে গেল ক্রমশ। বারবার সোজা রাস্তায় আনার চেষ্টা করেছে দাদাকে, কিন্তু কার্নিক মারা যার স্বভাব, তাকে সে সিধে করবে কি করে? তবে হ্যাঁ, দাদার বিরুদ্ধে কারো কাছে অভিযোগ জানায়নি কখনো। যখন প্রায় নিরন্ন দশা, তখনও দাদার মান বাঁচিয়ে চলেছে সাধ্যমতো। বুদ্ধিটা তো কম, বোধহয় ধরেই নিয়েছে দাদা তার ভবিতব্য। তাই এবার যদি একটু খেয়ে পড়ে থাকে তো থাক। গলা উঠিয়ে জিজ্ঞেস করলাম, দাদার যখন একটু রোজগারপাতি হচ্ছে, এখানে এখনো পড়ে আছো কেন? ঘর বদলানোর কথা বলছো? হ্যাঁ,
এবার একটু ভদ্র জায়গা দেখে উঠে যাও। দেখি, তোমার দাদা তো বলছিল পুজোর পর। বৌদি চা বিস্কুট নিয়ে ঘরে এলো। বিছানায় কাপ ডিশ রেখে বসেছে খাটের ওপরে। বলল, সোমা, রাজা কেমন আছে? ভালো। রাজাকে তো কখনো কিছু দিতে পারিনি, এবার যদি একটা শার্ট প্যান্ট কিনে দিই, নেবে তো? ভাবছিলাম সোমার জন্য একটা শাড়ি। ওসব খরচাপাতিতে এখনই যাচ্ছ কেন? পরে কোনো সময় দিওক্ষণ। না গো নীলু, আমাদের অত খারাপ অবস্থা আর নেই। এখন সপ্তাহে 2 দিন মাছ খাই। রাজু মাঝে মাঝে মুরগিও নিয়ে আসে। বলে, মাইজি আচ্ছা করে তেল মশলা দিয়ে পাকাও তো। ছেলেটা সত্যিই খুব ভালো গো, আমাকে নিজের মায়ের মতো দেখে। গুড, ভেরি গুড। চা শেষ করে উঠে পড়লাম। ভালো থেকো। পারলে একবার যেও একদিন, দেখবে রাজা কেমন তাল গাছ হয়ে গেছে। প্রফুল্ল মনে বেরিয়ে এলাম রাস্তায়। যাক, সোমার মুখে ছাই দিয়ে 15,000 টাকা লাগানো আমার সার্থক হয়েছে। নুনের ব্যবসা করুক কি চিনির, থিতু হয়ে লালুবাবু কিছু কামাচ্ছেন তো। অচিরেই ভুল ভাঙল। লক্ষ্মী পুজোর পরের দিন কাক ভোরে হঠাৎ দাদার আবির্ভাব। উদ্ভ্রান্ত মুখ, উস্কো খুস্কো চুল, চোখের নিচে গাঢ় কালি। উদ্বিগ্ন গলায় বললাম, এ কি রে, কি হয়েছে তোর? সর্বনাশ হয়ে গেছে রে, লালন সিং গুন্ডা লাগিয়ে আমায় তুলে নিয়ে গিয়েছিল। কে লালন সিং? 2-1 সেকেন্ড থমকে রইল দাদা। তারপর খপ করে আমার হাত চেপে ধরেছে। রাজু আমায় ফাঁসিয়ে দিয়েছে রে নীলু, তুই আমায় বাঁচা। হাত ছাড়, বস। কি হয়েছে খুলে বলতো। আস্তে আস্তে গোটা ঘটনাটাই জানা গেল। নুন চিনি নয়, মানব সম্পদ নিয়ে কারবার ফেঁদেছিল দাদারা। স্রেফ চিটিংবাজির কেস। রেল, ব্যাংক কিংবা পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা হাফিস করছিল রাজু আর লালু। রাজু সিং মোর্গা ধরে আনতো, আর দাদা ব্যাংক কিংবা রেলের অফিসার সেজে তাদের জবাই করত। দিব্যি 1-2 ছোটোখাটো কেস এভাবে পার করে দিয়েছে দুজনে। লালন সিংয়ের বেলায় মোটা দাও মারতে গিয়েই যত গড়বড়। লালন সিং কোনো এক সরকারি অফিসের অবসরপ্রাপ্ত দারোয়ান। তার ছেলেকে ব্যাংকে ঢুকিয়ে দেবে বলে 3 দফায় প্রায় 1.5 লাখ টাকা খিঁচেছিল, কিন্তু দাদাদের ফেরেববাজিটা সে এখন ধরে ফেলেছে। বিপদ বুঝে রাজু সিং হাওয়া। গাড্ডায় পড়েছে শ্রীমান লালু। কিভাবে যেন লালন সিং দাদার আস্তানার খোঁজ পেয়ে গেছে। কাল সন্ধেবেলা 2 মস্তান সঙ্গে এনে কপালে চেম্বার ঠেকিয়ে দাদাকে নাকি কোনো অন্ধকার ঘুপচিতে তুলে নিয়ে গিয়েছিল। মারধর তো করেইছে, সঙ্গে শাসিয়েছে 7 দিনের মধ্যে ওই 1.5 লাখ টাকা ফেরত না দিলে কেষ্টপুর খালে দাদার লাশ ভাসবে। আমি তো বাক্যরহিত, আক্ষরিক অর্থেই শব্দ ফুটছে না গলায়। ছিচকেমি যে দাদা আগেও করেনি তা নয়। শ্যামবাজারের বাড়ি বয়ে এসে লোকজন হল্লা করে গেছে। একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনের লোন শোধ করছে, এবং এই করতে করতেই একসময়ে ফাঁস কলে আটকে যাচ্ছে। এ তো গা সওয়া হয়ে গিয়েছিল আমাদের। কিন্তু এবারেরটা তো ধারটারের কেস নয়, পুরো দস্তুর রাহাজানি। পাথরের মতো খানিকক্ষণ বসে থাকার পর খেঁকিয়ে উঠলাম। তা আমার কাছে এসেছিস কেন? সোজা গিয়ে টাকাটা ফেরত দিয়ে আয়। দেব কোত্থেকে? দাদার ঘাড় নেতিয়ে পড়ল। রাজু তো প্রায় সবটাই নিয়েছে, আমি পেয়েছি মাত্র 10,000। সত্যি বলছে না মিথ্যে বোঝা মুশকিল, তবু বললাম, সেটা লালনকে জানিয়ে দে। বলিনি ভাবছিস? অনেকবার বলেছি, পায়ে ধরে বলেছি, মানছে না। তোর সেই রাজুর কাছে তবে নিয়ে যা ওদের। তাও গেছি কাল রাতে, রাজু নেই। মানে? ভেগেছে, ও তো পালিয়ে পালিয়ে থাকে, ওকে আর ধরা যাবে না। কেন পালিয়ে থাকে কেন? পুলিশ খুঁজছে, এক জায়গায় বেশি দিন তাই থাকতে পারে না। ও, তার মানে সে একটি ঝানু ক্রিমিনাল। কি কেসে তাকে খুঁজছে পুলিশ? আগেও চিটিংবাজি করেছে বুঝি? না, অন্য কেস। দাদা নাক চুলকোচ্ছে, মাথা নামিয়ে বলল, আসানসোলে একটা রেপ করেছিল। বৌদির মুখটা চোখের সামনে ভেসে উঠল।
ভুরু কুঁচকে বললাম, বৌদি এসব জানে? না। দাদা জোরে জোরে মাথা নাড়ল। তোর বৌদি ওকে নিজের ছেলের মতো দেখে। কি আহ্লাদের কথা! তাই এই মহাপুরুষটির সঙ্গে তোর পরিচয় হলো কি করে? কোন স্বর্গে? তালতলায় একটা ঠেকে হঠাৎই। মালের ঠেক। আবার জোরে জোরে মাথা নাড়ছে। ও বুঝেছি, জুয়ার আড্ডা। তুই এখনও জুয়া খেলছিস? বলে কেমন একটা ধন্দ জেগেছে। বললাম, রাজুর সঙ্গে তোর কবে আলাপ? আমার কাছ থেকে 15,000 টাকা নিয়ে যাবার পর? চোখে একবার চোখ রেখেই দৃষ্টি সরিয়ে নিল দাদা। ব্যাপারটা স্বচ্ছ হলো। আমার টাকা জুয়ার বোর্ডে ঢেলে দিয়েছেন লালুবাবু, এবং সম্ভবত সেখানেই রাজু নামের ছেলেটা দাদাকে এই 2 নম্বরই ধান্দাটির প্রস্তাব দেয়। দাদার তো চিরদিনই বাঁকা পথটাই বেশি পছন্দ। না খেটে সহজেই কিভাবে অনেক টাকা কামিয়ে ফেলা যায় তার জন্য ছোঁক ছোঁক করছে প্রতিনিয়ত। লালুবাবুর এই প্রবৃত্তিটার সুযোগ নিয়ে রাজু তাকে কবজা করেছিল। চমৎকার মেলবন্ধন। আমি কিছু বলার আগে এবার সোমা ঝেঁজে উঠেছে। তোমায় বলেছিলাম না, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। শিক্ষা হলো তো? সত্যি আচ্ছা বুর্বক বনেছি। রুক্ষস্বরে বললাম, বৌদির চুর জোড়াও কি জুয়ায় গেছে, নাকি ওই পয়সায় অফিসার সাজার স্যুটটাই কিনেছিস? চুর তো ছিল না, সে তো বহুকাল আগেই। দাদা মিনমিন করছে। প্যান্ট শার্ট সব রাজুই কিনে দিয়েছিল। আর তুই রাজুর সাজানো ভার হয়ে? রাগে আমার কথা আটকে গেল। আগুনের হলকা বইছে মাথায়, গা রি রি করছে। দাঁতে দাঁত ঘষে বললাম, লালন সিংয়ের হাতে মরাটাই তোর উচিত শাস্তি। দাদা ফ্যাল ফ্যাল করে তাকালো একটুক্ষণ, তারপর হঠাৎই ডুকরে উঠেছে। কথাটা তুই বলতে পারলি নীলু, মায়ের পেটের ভাই হয়ে? চপ, কোনো চোর ফাট্টা চিটিংবাজ আমার ভাই নয়। নীলু প্লিজ, এবারটা তুই আমায় বাঁচিয়ে দে ভাই। মরা মায়ের দিব্যি করে বলছি, আর কোনো বাজে কাজে থাকবো না। একেবারে নতুন করে জীবনটা শুরু করব। আমি আর থোড়াই গলছি, গর্জে উঠলাম, বেরো বেরো আমার বাড়ি থেকে, আর কখনো তোর মুখ আমি দেখতে চাই না। মুখ কিন্তু আবার দেখতেই হলো, কিংবা বলা যায় দেখতে বাধ্য হলাম, কালী পুজোর আগেই। না, লালন সিংয়ের গুন্ডার গুলি খেয়ে মরা মুখ নয়, জ্যান্ত মুখ, আদালতের কাঠগড়ায়। দাদার কাছ থেকে কোনোভাবেই রাজু সিংয়ের হদিশ না পেয়ে লালন সিং নালিশ ঠুকেছিল থানায়। সেই রাতেই পুলিশ গিয়ে দাদাকে ধরেছে। পরদিনই কোর্টে তোলা হয়। উকিল না দিতে পারায় জামিন পাইনি, ফের চালান হয়েছিল পুলিশের হেফাজতে। তারপরই দেবরের গৃহে বৌদির আগমন, হাতে পায়ে ধরা, কান্নাকাটি। পুলিশ মেরে মেরে সর্বাঙ্গে কালশিটে ফেলে দিয়েছে গো, তুমি যেভাবে পারো ওকে উদ্ধার করে দাও। অগত্যা নির্বোধ পতিব্রতার স্বামীকে ফিরিয়ে আনতে দেওরকে মাঠে নামতেই হয়। কিছু না করলে ওই সতীসাধ্যি তো আমার ঘাড়েই চাপবে। তার চেয়ে বরং খাঁচা থেকে বার করে দিই আপাতত। তোরা থাক যেমন ছিলি, পরে যদি বিচারে জেল টেল হয় তখন দেখা যাবে। জামিন করাতে বেগ পেতে হলো না বিশেষ, কিছু গাঁট গচ্ছা গেল, ওই যা। হেমন্তর বিকেল, আলো মরে আসছে, বাতাসে সামান্য শিরশিরে ভাব। লালুবাবুকে নিয়ে হাঁটছিলাম বাস স্টপের দিকে। ল্যাংচাতে ল্যাংচাতে চলেছে লালুবাবু, পিছিয়ে পড়ছে বারবার। অপাঙ্গে দাদাকে দেখতে দেখতে বললাম, এই হাজত বাসটাই তোর বাকি ছিল, সেটাও হয়ে গেল। দাদা চুপ। খোঁড়াচ্ছিস কেন? খুব ধোলাই খেয়েছিস? দুটো হাঁটুতে বড্ড রুলের বাড়ি মেরেছে রে। বেশ করেছে, বলতে গিয়েও থমকালাম। 50 বছরের একটা দামড়া লোককে এসব আর কী বলবো। গম্ভীর গলায় বললাম, চা খাবি? খুব খিদেও পেয়েছে রে। ছোট একটা রেস্টুরেন্টে ঢুকে টোস্ট অমলেটের অর্ডার দিলাম, চায়েরও। গোগ্রাসে পাউরুটি গিলছে দাদা। তুচ্ছ অমলেট যেন অমৃত। একটু একটু মায়া লাগছিল দেখে। কি চেহারা হয়েছে কদিনে! গাল তুবড়ে, লম্বাটে মুখখানা শুকনো আটি,
কণ্ঠার হাড় ঠেলে উঠেছে, কপালে মোটা মোটা বলিরেখা। কুঁজো হয়ে বসে থাকা দেখে মনে হয় যেন 7 বুড়োর এক বুড়ো। কাপে চুমুক দিয়ে বললাম, চিতায় ওঠার তো সময় হয়ে এলো, এবার অন্তত একটু সিধে রাস্তায় চল। দাদার খাওয়া শেষ, একটু যেন উজ্জীবিত দেখাচ্ছে। পেপার ন্যাপকিনে হাত মুছতে মুছতে বলল, তোকে আর বলতে হবে না রে নীলু, এবার আমি একেবারে নতুন জীবন শুরু করব। 50 বছরেও তো লাইফ স্টার্ট করা যায় নাকি বল? কি করবি? যদি কিছু টাকা দিস, বেশি নয়, 1000-5, তাহলে আবার বাড়িটা বদল করে রাজারহাটের দিকেই চলে যাই। গিয়ে ওখানে বেশ চেনা জানা হয়ে গিয়েছিল, 2-4টে টিউশনি করতাম তো, মাস্টারমশাই বলে লোকে সম্মানও করত। ওখানে গিয়ে ফের যদি গোটা কয়েক টিউশনি শুরু করি, অনেক বাচ্চা আছে বুঝলি, মাসে 100-150 করেও যদি নিই, 2,5-3 হাজার রোজগার করা কোনো ব্যাপারই নয়। তারপর ধর পৈতেটাও আছে, পুজো আচ্চা বিয়ে অন্নপ্রাশনের কাজও শিখে নিয়ে স্টার্ট করে দেব। তবে ওখানে ফিরতে গেলে ফের অ্যাডভান্স লাগবে, দিবি টাকাটা? টের পাচ্ছি আবার মিথ্যে বলছে লালুবাবু, এও জানি টাকা ফের অন্ধকার সুরঙ্গেই ঢুকে যাবে। তবু যে কেন বিশ্বাস করতে ইচ্ছে করছে নতুন করে। দাদা ঝুঁকেছে, মোটা মোটা শিরা ওঠা হাত রাখলো আমার হাতে, কাতর গলায় বলল, এই তোকে ছুঁয়ে দিব্যি করছি, এবার ঠিক জীবনটাকে নতুনভাবে শুরু করে ফেলব। শেষ একটা সুযোগ আমায় দে না রে নীলু। আহাম্মকের মতো বলে ফেললাম, বেশ, দেখ চেষ্টা করে। শেষ হলো গল্প লালুবাবু।